জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যার আশঙ্কা, বিষয়টাকে উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান সময়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে হত্যা করতে পারলে ভারতের আধিপত্যতা কন্টিনিউ রাখা যাবে বাংলাদেশের ভূখণ্ডে, নতুবা ভারতের আধিপত্যতা বজায় রাখা ভারত আগামী 50 বছরও আশা এবং স্বপ্ন দেখতে পারছে না। তাই ভারত সহ বাংলাদেশে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিচালনা করতে চায়, সকলের মৌন সম্মতি বা মৌন ইচ্ছা পূরণের জন্যই জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে কিভাবে হত্যা করলে সাপও মারা যাবে, লাঠিও ভাঙ্গা হবে না, সেই চিন্তা এখন চলছে। বাংলাদেশ বাণী দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বর্তমান ঊর্ধ্বে বিশ্ব পরিচিত নেতা হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কথাবার্তা এবং কার্যকলাপের কাছে রাজনীতিবিদরা দিন দিন নিজেদেরকে পরাজিত বলে মনে করছেন। যেমনটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 বছরের শাসন আমল। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এরকম একটি ধাঁচের মানুষ। এরপরে বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে দেখা যাচ্ছে যে এত শক্তিশালী, পাওয়ারফুল, জনগণের ভালোবাসা পাওয়ার নেতা আর কেউ তৈরি হতে পারেন নাই। অনেকেই রাজনীতি করছেন এবং রাজনীতি করে প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রের মন্ত্রী হয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী কোনো কিছুই হন নাই। কিন্তু উনি হওয়ার আগেই এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন, যেই জনপ্রিয়তা অনেকের কাছে এখন হিস্সা হচ্ছে। বিশেষ করে যেই ঘোষণাটি দিয়েছেন ওনাদের জনসমাবেশে যে আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেব না, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে ওনার বক্তব্যের মাঝে উনি পড়ে গিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই অসুস্থতা থেকেই আজকে উনি ওপেন হার্ট সার্জারি করে হাসপাতালে আছেন। হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করাটা নিয়েও ওনাকে নিয়ে আরেকটি আলোড়ন সৃষ্টি হয়েছে যে 29,000 ওপেন হার্ট সার্জারি করেছে জাহাঙ্গীর কবির সাহেব, বাংলাদেশের ডাক্তার। আর যেখানে 15,000 করেন নাই দেবী শেট্টি ভারতের, এই ভারতের দেবী শেট্টিকে বিশ্বের সেরা ওপেন হার্ট সার্জারিকারী হিসাবে পরিচিত করানোর জন্য চেষ্টা চলেছিল ভারত বাংলাদেশ সহ যৌথভাবে। আর এখানে উনি জাহাঙ্গীর কবির সাহেবকে প্রতিষ্ঠিত করে দিলেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ওপেন হার্ট সার্জারির ব্যক্তি, ইতিহাস সৃষ্টিকারীর ব্যক্তিটি বাংলাদেশে, ওনার নাম জাহাঙ্গীর কবির। এবং এই জাহাঙ্গীর কবির সাহেব ওনার ব্যাপারে, ওনার ওপেন হার্ট সার্জারির ব্যাপারে যে বক্তব্য লোকসমাজে এসে দিয়েছেন, ডাক্তারদের ইতিহাসে খুব কমই আছে এরকম ডাক্তাররা সরাসরি এসে সাংবাদিকদের সামনে তার বিস্তারিত কথা বলেন। এবং ডাক্তার জাহাঙ্গীর কবিরের মুখেও ডাক্তার শফিকুর রহমানও যেহেতু একজন পেশাদার ডাক্তার, সেই ডাক্তারের কারণে একে অপরের সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখালেন, ভালোবাসা দেখালেন, স্নেহ, মমতা, শ্রদ্ধা, সম্মান দেখালেন, এটাও হিস্সা হয়ে যাচ্ছে এখন প্রতিপক্ষ রাজনীতিবিদদের কাছে। ভারত চাচ্ছে প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে উস্কিয়ে দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলে ভারতের আধিপত্যবাদ, ভারতের সংস্কৃতি, ভারতের কালচার বাংলাদেশে টিকিয়ে রাখা সম্ভব। আর যদি ডাক্তার শফিকুর রহমান বেঁচে থাকে এবং উনি যদি আগামী নির্বাচনে মাঠে চষে বেড়ান, জনতার কাছে যদি ভোটের জন্য উনি যাওয়ার সুযোগ পান, তাহলে ভোটের পাল্লা একই, তাদের মার্কা হলো পাল্লা, আরেকটা হলো ভোটের পাল্লা, সেই 2 পাল্লা মিলে সম্ভাবনাটা এখন অনেকেই ধরে নিচ্ছেন যে জামাতের ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকলে মাঠে এবার একটি অপরিকল্পিত ফলাফল চলে আসতে পারে। যারা ওনার প্রতিপক্ষ আছেন, রাষ্ট্রে সরকার আছেন, বাংলাদেশের সেনাবাহিনী আছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আছে, বাংলাদেশের সচিবালয়ে যারা সচিব আছেন, যারা অনেকেই জামাতের আমিরকে চান না, আবার অনেকেই জামাতের আমিরকে ভালোবাসেন। যারা সৎ, যোগ্য, মেধাবী, তারা মনে করছে আমাদের সততার মূল্য
আমাদের যোগ্যতার মূল্য, আমাদের মেধার মূল্য একমাত্র জামাতই দিতে পারবে। জামাত মেধার মূল্য, সততার মূল্য, যোগ্যতার মূল্য ইতিমধ্যে দিয়ে অনেকগুলা উদাহরণ তৈরি করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ জামাতের নিজস্ব ব্যাংক হিসাবে পরিচিত বাংলাদেশের সবচেয়ে বড় একটি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেই ইসলামী ব্যাংকে যিনি চেয়ারম্যান হয়েছে, যার নাই মুখে দাড়ি, যাকে আমরা চিনতাম না, মানুষটা অনেকে, আমি যখন ছবি দিয়ে ওনার পোস্ট দিলাম, অনেকে লেখছে মাসুক ভাই উনি হিন্দু না মুসলমান। অনেক হুজুররা অনেকে খেপে গিয়েছেন যে এমন ব্যক্তিকে কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করা হলো। এর আগে ইতিহাসে সাক্ষী নাই যে জামাতের এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন মুখে দাড়ি নাই। যারা মনে করে যে ইসলামী ব্যাংক হলো ইসলামিক লোকেরা চালাবে, ইসলামিক মানে ব্যক্তিবর্গরাই পরিচালনা করবে, কিন্তু চেয়ারম্যান যে একটা বড় পোস্ট, চেয়ারম্যান যে একটা বড় গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে একজন মেধাবী যোগ্য মানুষের দরকার, তিনি হিন্দু কি মুসলিম, তিনি বৌদ্ধ কি খ্রিস্টান, তিনি অন্য কোনো ধর্মের কিনা, সেটাও কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হলো এটা বাণিজ্য, এটা ব্যাংক, এটাকে সর্বোচ্চ শিয়রে নিয়ে যাওয়ার জন্য যেই মানুষটা উপযুক্ত তাকেই জামাত নির্বাচিত করেছে। বা ইসলামী ব্যাংকের বোর্ডে বেশিরভাগ শেয়ার হোল্ডার যেহেতু জামাতের মানুষ, সেহেতু তারা ওনাকে জেনে শুনে বুঝেই চেয়ারম্যান বানিয়েছেন। এরপরেও কিন্তু সমালোচনা হয়েছে, জামাতের বিরুদ্ধে হয়েছে, ইসলামের মানে পক্ষদারী লোকেরার ভিতরে যারা বেশি ইসলামপন্থী তারা এটার সমালোচনা করেছে। তো এরপরেও দেখেন ডাক্তার শফিকুর রহমান এই সমালোচনা শোনার পরেও বা শুনবেন, জানবেন, জেনে শুনেও এই মানুষটাকেই চেয়ারম্যান করেছেন। তাহলে ডাক্তার শফিকুর রহমানের নিজের হাসপাতাল সিলেটে নাকি সকল ধর্মের নারী এবং পুরুষরা, বিশেষ করে নারীরা, ভিন্ন ধর্মের নারীরা সেখানে নাকি ডাক্তার, নার্স, আয়া, ক্লিনার থেকে শুরু করে সব পর্যায়ে চাকরি করে থাকেন। সকল ধর্মের মানুষ সিলেটে উনার হাসপাতালে, উনার প্রতিষ্ঠিত হাসপাতালে। এখন এই কথাগুলা সিলেটের মানুষ থেকে আমি শুনেছি। আপনারা যারা সিলেটের সন্তান, নারী পুরুষ যারা সিলেটের দেশে আছেন বা দেশের বাইরে আছেন, আপনারা সততাটা আমাদের কমেন্টস করে লিখলে আমাদের দর্শকরাও জানতে পারবে আমি যে বললাম কথাটা কতটুকু সত্য। তাহলে ডাক্তার শফিকুর রহমান একজন ব্যতিক্রম ধর্মী জামাতের আমির। উনি সব কিছু অন্যান্যদের তুলনায় ব্যতিক্রম করতে চান এবং করে যাচ্ছেন। মানুষটাই উনি ব্যতিক্রম, ওনার চিন্তা চেতনাই ব্যতিক্রম। সবাইকে নিয়ে, দেশের সকল জনতাকে নিয়ে উনি দেশ পরিচালনা করতে চান। ধর্মকে প্রাধান্য দিয়ে যোগ্য মানুষকে পিছনে ফেলে অযোগ্য মানুষকে সামনে আনার পক্ষপাতিত্ব ডাক্তার শফিকুর রহমানের ইতিহাসে নাই, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই এই ইতিহাস গড়ার জন্য অমুসলিমরা, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষরাও আকৃষ্ট হয়ে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের উপরে। সর্বশেষ উনার গত 5 বছরের কার্যকলাপ যদি আমরা দেখি, হিন্দুদের বিপদের সময় উনি সেখানে, মুসলমানদের বিপদে উনি সেখানে, সব বিপদে সবার আগে সবচাইতে বেশি অর্থ, জনবল, গাড়ি, যেই ধরনের সহযোগিতা দেওয়া দরকার সবটুকু নিয়ে উনি ঝাঁপিয়ে পড়েছেন, ওনার পুরা দলকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তাই ওনার এই জনপ্রিয়তার হিস্সা হচ্ছে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলার ভিতরে, এবং ভারত এইটাকে সুযোগ নিবে। বাকি রাজনৈতিক দলগুলার সবার যে হিংসা হবে তা নয়, কারো কারো ভিতরে হিংসা তৈরি হবে, কারো কারো ভিতরে ওনার জন্য ভালোবাসাও তৈরি হয়েছে। কিন্তু ভারত এখন এই সুবিধা নিয়ে বাংলাদেশে ওনার বিপক্ষে কারা অবস্থান করছেন বা করবেন, ওনাকে কারা মানে প্রতিপক্ষ মনে করছেন, তাদের সাথে ভারত এবার কাজ করার জন্য মহাপরিকল্পনা এঁটেছেন। এবং রয়ের মাধ্যমে ভারত চাচ্ছেন যে ওনাকে আর যেন রাজনীতির মাঠে আবার যেন উনি এসে ওনার জনপ্রিয়তা আবার তুঙ্গে না আনতে পারেন, তার আগেই ওনাকে কিভাবে শেষ করে দেওয়া যায় বা সর্বোচ্চ আগামী নির্বাচনের ক্যাম্পিংয়ে
আমি এই ধারণা আগেই করে রেখেছি, আগেই বলেছিলাম একটা ভিডিওতে, আগামী নির্বাচনের ক্যাম্পিংয়ে মাঠে তারা যখন নির্বাচনী কার্যক্রম নিয়ে চষে বেড়াবে তখন দুইজন মানুষের উপরে আমি একটি প্রেডিকশন করেছিলাম আরও কিছুদিন আগে। সেটা এর পরবর্তীতে বাস্তবেও এটার ফলাফল কিছু সরকারের কাছে ধরা পড়েছে। আমি বলেছিলাম যে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানকে ভারত পরিকল্পিতভাবে নির্বাচনী ক্যাম্পিংয়ের মাঝে হত্যা করার পরিকল্পনা আছে এবং ভারত এই নির্বাচনী ক্যাম্পিং যখন চলবে বেনজির ভুট্টোর মতো একটি ঘটনা ভারত ঘটাবে এবং সেখানে তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান দুজনেরই জীবন শঙ্কায় আছে। এই বিষয়টা বলার কয়েকদিন পরেই বাংলাদেশ সরকারের কাছে ধরা পড়ল যে একটি গ্রুপকে ভারত ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে। এরপরে তাদেরকে শুভ্র ব্রাইন্টের বক্তব্যের কথা আপনারা আশা করি ভুলে যান নাই। তার বক্তব্য, তার ধরা পড়ার 3 দিন আগে আমি ওই প্রেডিকশনটা করেছিলাম যে জামাত আমির এবং তারেক রহমানকে হত্যার পরিকল্পনা আছে ভারতের আগামীতে, যাতে করে বাংলাদেশে এই দুই নেতা ভারত বিরোধী পরিবারের হিসাবে তারেক রহমানকে দেখা হচ্ছে। যেহেতু জিয়াউর রহমান ভারত বিরোধী ছিলেন, বেগম খালেদা জিয়াও ভারত বিরোধী, আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তো একেবারে আগাগুড়া পুরাটাই জামাত ভারত বিরোধী। তাই এই দুইজনের সংখ্যা আমি আগেও করেছিলাম। এখন দেখা যাচ্ছে যে স্পেশালি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা নিয়ে ভারতের বেশি মাথা ঘামাচ্ছে। যেহেতু তারেক রহমান লন্ডনে আছে, তারেক রহমান নির্বাচনে যাবে কি যাবেন না, উনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এই সংজ্ঞা থেকে এখন পুরাপুরি ডাক্তার শফিকুর রহমান আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ভারত দেখছে। বিভিন্ন প্রেডিকশানে বিভিন্ন টকশোতে আসছে আগামী সংসদে জামাতের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এবং ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার সামনে এসেছে এখন। ভিডিওটির কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা হলো ভারতের বাংলাদেশ বিমান বাহিনী এবং পুলিশের ভিতরে কিভাবে শক্তিশালী অবস্থায় হাসিনার সময়ে ছিলেন, এখনো আছেন। এই নিয়ে বিস্তারিত তথ্যগুলা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন। একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল, কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই, কথা দিচ্ছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। ৩৬ জুলাই ২০২৪ ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান, এক দফা স্বৈরাচার হটাও। দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার বদল করে C-13 যে বিমানে সরাসরি দিল্লি। আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও, শেখ হাসিনার পালানোর দৃশ্য। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে বাংলাদেশের মানুষ উল্লাস করছিল, সেই উল্লাসের স্লোগানগুলো তারা অ্যাড করেছেন এখানে, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি। আপনারা আশা করি যে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্সিটিভ জিনিস, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলা একটু আজকে আপনাদের অবগতের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি। তবে প্রশ্ন উঠেছে, এত নিরাপত্তার ভেতরে এই ভিডিও কে করেছে? বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল, দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ।
সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার মোবাইল ফরেনসিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য। রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ। রিফাতের মোবাইল ফরেনসিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরো এক ভয়ঙ্কর সত্য। এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফ। তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর দুটি অস্ত্র FN-90 SIG-P229। গাড়িতে মেলে 1 কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম যে এই বিমান বাহিনীর এক নৌজওয়ান অফিসার কিভাবে রেকর্ডটা করেছিলেন এবং সেই রেকর্ডটা ফাঁস হওয়ার কারণেই এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নজরে আসলো যে এই ভিডিওটা এত সূক্ষ্মভাবে কে করলেন। শেখ হাসিনা উড়ে যাচ্ছেন, তার এই উড়ে যাওয়ার বিষয়টা এভাবে রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরই তো জনতা জানতে পেরেছে যে শেখ হাসিনা ভারতে উড়াল দিয়েছে। তো সেটাকে খোঁজ করতে গিয়ে মানে গেচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসলো। ডিভাইস 2024 সালের 14 আগস্ট আব্দুল্লাহ ইবনে আলতাফ ডিজিএফআই এর হাতে গ্রেপ্তার হন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলে এখন তার 10 বছরের কোর্ট মার্শালের সাজা চলছে। এয়ার ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্যয়ের এক আলামত। জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন তিনি শুধু একা নন, বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন। আমরা এই মুহূর্তে যেই তথ্যটা পেলাম যে শুধু একজন নয়, বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন ভারতের আর সেই নেটওয়ার্কের তথ্যগুলা দিয়েছেন। তার 10 বছরের সাজা হয়েছে। আমরা এই সাজাগুলা কিন্তু এতদিন জানতাম না, আপনিও জানতেন না, আমিও জানতাম না। কি কারণে? সেগুলা তাদের কোড মার্শালে হয়েছে। তাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে আইন আছে ওই আইনে হয়েছে। সে এখন কাশিমপুর কারাগারে 10 বছরের সাজা ভোগ করছেন, যে জিনিসটা আমাদের কারোরই জানা ছিল না বলেই আমার মনে হচ্ছে। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে লিখবেন। সংশ্লিষ্টতা পাওয়া গেছে 6 জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম। তাদের মধ্যে আছেন এয়ার ভাইস মার্শাল MA আওয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমোডর আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামীম, উইং কমান্ডার সাইদ মোহাম্মদ। তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন ব্র্যান্ড নিউ হুন্দাই গাড়ি। আরো ভয়ানক তথ্য হলো নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো, প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো কিন্তু এখানেই শেষ নয়। এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে সীমাবদ্ধই ছিল না, আরো 4 জন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে। তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা, এডিসি রফিকুল ইসলাম, ACC তানজিল আহমেদ, APBN-এর ASP রফিকুল ইসলাম, তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে। তার স্ত্রী সাবাতা হাসিন নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে ডায়েরি করেছিলেন। তখনই জানা যায় তিনি অস্ত্রসহ হাউস অ্যারেস্ট ছিলেন। পরে গ্রেপ্তার দেখানো হয়। আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই পুলিশের এই 4 জনের নাম আমরা যে জানলাম সেটাও কিন্তু পাবলিকলি আমরা জানতাম না। আমার কাছে এইটার তথ্য ছিল না এবং সেই তথ্যগুলা আজকে উপস্থাপন যিনি করেছে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে চমৎকার উপস্থাপনা তার। আমরা সর্বশেষ তার উপস্থাপনাগুলা আপনাদের সামনে তুলে ধরছি। শেষ করতে গিয়ে সেনাবাহিনী, ডিজিএফআই ও এয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ
এখন আর আশঙ্কা নয়, এটি বাস্তব সত্য। এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয়, বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দার হস্তক্ষেপে সেটি উঠে এসেছে এই ঘটনায়। এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয়, এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত। প্রিয় দর্শক, সার্বভৌমত্বকে আমরা যে বিলীন করে দিয়েছিলাম ভারতের কাছে, অনেক কিছু হয়তো বা শেখ হাসিনা জানতেন, আবার অনেক কিছু দেখা গেছে শেখ হাসিনা না জেনে তারেক সিদ্দিকী সহ বিভিন্ন জনকে হাতে নিয়ে এই কাজগুলা দেশের ভিতরে চালিয়ে যাচ্ছিলেন। তাই শুধুমাত্র শেখ হাসিনা নয়, তার সাথে অনেক দোসররা কাজ করার কারণেই বাংলাদেশের সকল কিছুতে রঙে রন্দে মানে রক্তে রক্তে ঢুকে পড়েছিলেন। এবং তারা কি করতেন? সুন্দরী নারীদেরকে পাঠাতেন, নারীদের মাধ্যমে অনেকরে ব্ল্যাকমেল করতেন, অনেকরে ব্যবহার করতেন, প্রলোভন দেখাতেন, নতুন গাড়ি কিনে দেওয়া, নতুন নতুন জিনিসপত্র উপহার পাওয়া, এই সমস্ত লোভগুলাই মানুষকে যে ধ্বংস করে। আমরা একটা কথা বলে থাকি যে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আজকে এখানে দেখা গেছে অনেক বড় বড় পজিশনের বিমান বাহিনীর লোকদেরকে তাদের বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদেরকে এখানে জানালেও তারা কিন্তু নিরাপত্তার চাদরেই ঢেকে রাখা হয়েছে। তাদেরকে কিন্তু নিশ্চয়ই নিরাপত্তা বাহিনী এমন চোখের ভিতরে রাখছে যে তাদের কাছ থেকে আরো তথ্য এবং তারাও তাদের কাজকর্মের অপরাধের শাস্তি পাবে। অপরদিকে পুলিশের যে বেশ কয়েকজন এই কাজের জন্য শাস্তি পেয়েছে এবং তারা এখন কে কোন জায়গায় কোথায় শাস্তি ভোগ করছে পরিবার পর্যন্ত তাদের জানার সুযোগ পাচ্ছে না। তাই আগামীতে বাংলাদেশে যারা এই দেশকে ভালোবাসেন তারাই বাংলাদেশে সম্মানিত হবেন। আর এই দেশকে বিক্রি করে দিয়ে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো মতলব নিয়ে যদি কাজ করেন, তাহলে কোনো একদিন আপনি বাংলাদেশের একজন দায়ী গাদ্দার হিসাবে সকলের কাছে কোনো না কোনোভাবে প্রকাশিত হবে। এটাই আজকের ভিডিও থেকে শিক্ষণীয় জিনিস আছে বলে আমি মনে করছি। সবাই কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।